থাম্বনেল দেখে অনেকেই হয়তো ভাবছেন এটা আবার কি বললাম। জামাত এনসিপির শক্তিশালী জোটকে হারিয়ে যে দল 2/3 বেশি আসন জিতে দখল করেছে সংসদ মাত্র 3 দিন আগে, আওয়ামী লীগ না ফিরলে তাদের কেন সমস্যা হতে পারে এটাই হয়তো ভাবছেন অনেকে। আর শুধু তো সমস্যা বলেই থেমে থাকিনি, আমি বলেছি আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি, মানে বাঁচবে না মানে মরে যাবে। মরে যাওয়ার কথা উঠলে প্রশ্ন আসে কে মারবে, কেন মারবে, কিভাবে মারবে, এবং অবধারিতভাবে পরের প্রশ্নটি আসে এই প্রবল আক্রমণ থেকে বাঁচার পথ হিসেবে কোন কোন রাস্তা খোলা আছে বিএনপির সামনে। সেই বাঁচার রাস্তায় কোনোখানে কি আওয়ামী লীগের উপস্থিতির প্রয়োজন আছে? দেখুন, বাংলাদেশ সংসদে প্রতিপক্ষ হিসেবে এখন আছে দুটি মাত্র রাজনৈতিক দল, মানে দুটি বিপরীতমুখী রাজনৈতিক ধারা। একটি বিএনপির সেন্টার রাইট মৃদু ধর্মীয় রাজনীতি, অন্যটি জামাতের ফার রাইট উগ্র ধর্মীয় রাজনীতি। ধর্ম দুখানেই আছে, দু জায়গাতেই, কিন্তু কম এবং ভীষণভাবে বেশি। এর বাইরে বড় করে আছে আবার পাকিস্তান ও ভারতের অবস্থান এবং তাদের চাপ। বিএনপির কাছে জাতীয়তাবাদ, বাঙালি ঐতিহ্য এর একটা গুরুত্ব আছেই, আছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্ভ্রম বোধ। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিএনপির মুক্তিযুদ্ধের চেতনা যে একই রেখায় চলে তা নয়, বিরোধ আছে সেখানেও। তবুও 71-এর ধারক হওয়ার দাবিদার কিন্তু দুই পক্ষই। এটা কোনো নতুন বা বিচ্ছিন্ন সংকট নয়। এমন সংকট দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশেও, ভারতেও আছে। ভারতের স্বাধীনতা যুদ্ধে কার অবদান বেশি, মহাত্মা গান্ধীর নাকি নেতাজি সুভাষের? এ নিয়ে কি কোনো বিতর্ক নেই? দেশ গঠনে নেহেরুর অবদান বেশি না বল্লভভাই প্যাটেলের অবদান বেশি? কার অবদান বেশি সে নিয়ে কি বিতর্ক নেই? বাংলাদেশেও ঠিক তেমনটাই আছে। সেখানেও যারা আওয়ামী লীগ তারা মনে করে যে শেখ মুজিবুর ছাড়া, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যদের অবদান তার ধারে কাছে নেই। তারা কারোর একেবারে অস্বীকার নিশ্চয়ই করে না, কিন্তু তাদের কাছে যেখানে উজ্জ্বল জ্যোতিষ করছেন বঙ্গবন্ধু, তার আশেপাশে কেউ নেই। অন্যদিকে বিএনপি মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেখানে শেখ জিয়াউর রহমান, তার ভূমিকাও অনেক বেশি, অস্বীকার করার মতো নেই। বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাতে। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক যে কোনো কালেই খুব একটা মধুর ছিল না, অন্তত আওয়ামী লীগ আর ভারতের যে সম্পর্ক তেমনটা যে কখনোই ছিল না বিএনপির সঙ্গে, সেটা অস্বীকার করা যায় না। এজন্য অবশ্য পুরো দায় বাংলাদেশের ঘাড়ে দেওয়াটা অনুচিত। ভারত নিজে আওয়ামী লীগের সঙ্গে যতটা সহজ বিএনপির ক্ষেত্রে তা নয়। এর কিছু ঐতিহাসিক কারণ আছে। চেষ্টা যে করেনি ভারত সম্পর্ক সহজ করার এমন বলা যাবে না। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বের সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছেন, তার ভারত সফরের ব্যবস্থা করেছেন। সম্পর্কে যখন নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে, অনেকটাই সফল হচ্ছে এই রাজনীতি, ভারত যখন মনে করছে একটা বাস্কেটে, মানে আওয়ামী লীগের বাস্কেটে সব ডিম না রেখে ডিমকে ছড়িয়ে ছিটিয়ে বিএনপির বাক্সেও কিছু দেয়া যাক, বিএনপির বাক্সেও ডিম রাখা যাক, ঠিক তখনই ঘটেছিল চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটা।
চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার ঘটনা, যা আসছিল পাকিস্তান থেকে এবং যাচ্ছিল ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জঙ্গিদের হাতে বাংলাদেশ হয়ে। দুদেশের সম্পর্ক এর ফলে আবার ঘেঁটে যায়। সেই অস্ত্র পাচারের মূল উদ্যোগ ছিল বিএনপির তখনকার জোটসঙ্গী জামাতের, সঙ্গে বিএনপিরও একজন ছিলেন। আর জামাত যে পাকিস্তানের অফশুট বা পাকিস্তানের বাচ্চা, এটা নতুন করে বলা লাগে না। ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ফলত আওয়ামী লীগ হয়ে উঠল ভারতের একমাত্র মিত্র। আর সে মিত্রতা ঠিকঠাক রক্ষা করেছে আওয়ামী লীগ সরকার, বিশেষত গত 15-16 বছরে। তো ভারতকে তার উত্তর পূর্ব রাজ্যের যে নিরাপত্তা নিয়ে চিন্তাই করতে হয়নি। ভারতের উত্তর পূর্বে জঙ্গিদের সহায়তা না দেওয়ার ফলে শান্ত ছিল ওই অঞ্চল। বিএনপি যদি ভারতের এই উদ্বেগ আগে বোঝেনি, তেমন ভবিষ্যতে যদি বোঝে এবং সেই মতো ব্যবস্থা যদি নেয়, তাহলে বিএনপি সরকারের সঙ্গে সখ্যতা তৈরি না হওয়ার অন্য কোনো কারণ নেই। আর সখ্যতা হলে দুই দেশেরই মঙ্গল। তাহলে কি দেখা গেল? রাজনৈতিক আদর্শে বড় কোনো ফারাক নেই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে। দেশের মধ্যে সাপোর্ট বেস দু দলের প্রায় সমান সমান। ভারতের বর্তমান মোদী সরকার এ পর্যন্ত দুই দলের প্রতি সমদৃষ্টি বজায় রেখেছেন। মোদী সরকার 2014 সালে এসছেন ক্ষমতায়, শেখ হাসিনা 2009 থেকে শাসন করছেন বাংলাদেশ, এবং 14 থেকে শেখ হাসিনাকে এই কবছরে ভারত নানাবিধভাবে ভারত এবং বাংলাদেশ পারস্পরিক সহযোগ নিয়ে এগিয়ে চলেছেন। এবং মোদী সরকার এ পর্যন্ত শেখ হাসিনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন বাংলাদেশের সঙ্গে। শেখ হাসিনাকে রাজকীয় অতিথির মতো সম্মান দিয়ে আশ্রয় দিয়েছে যখন দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন তিনি। আবার দেখুন, বিএনপির শেখ হাসিনাকে দেশ থেকে চলে আসার ফলে তাকে ভারত আশ্রয় দিয়েছে। আবার বিএনপি যখন দেশের বাইরে ছিলেন, তাকে দেশে ফেরানোর ব্যাপারে এবং ক্ষমতায় আসার ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, যে বিপুলভাবে, সেটা বোধহয় এখন না বললেও চলবে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ও বিএনপি, এই দুটি সমান আদর্শের দল, যদি সুসম্পর্ক বজায় রেখে দেশের মূল ধারার রাজনীতিতে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে, তবে যে ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি আজ জামাতে ইসলামী ও তার সহযোগী দলগুলোর কারণে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ও আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চলেছে, সেটা থেকে মুক্ত হবে দেশ। লড়াই হবে দেশের দুই জাতীয়তাবাদী প্রগতিপন্থী রাজনৈতিক দলের মধ্যে। আর সেটা করতে গেলে কি করতে হবে? প্রথমেই চাই আওয়ামী লীগকে মাঠের বাইরে না রেখে মাঠে ফেরানো। মাঠে না ফিরলে তারা খেলা করবে কি করে খেলোয়াড়রা? নির্বাচনে বিএনপির বিপুল জয়ের পর বাংলাদেশের রাজনীতিতে তাই আজ বড় প্রশ্ন, আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে গত বছরের মে মাস থেকে, সেই নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করছে নতুন সরকার? আদৌ কি করবে? প্রধানমন্ত্রী হওয়ার আগে এই সম্পর্কে এক প্রশ্নের জবাবে তারেক রহমান কোনো ধোঁয়াশা না রেখে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছিলেন যে তিনি নিষেধাজ্ঞা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি আরও বলেছিলেন, এই রাজনীতি চলতে থাকলে ভবিষ্যতে তার দলও নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। এই প্রসঙ্গে ছোট্ট করে একটি কথা মনে করিয়ে দিই, আওয়ামী লীগ কিন্তু কোনো দিনই বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়নি বিএনপির ওপর। বিএনপি ভোটে
দাঁড়ায়নি, তাকে দাঁড়াতে দেয়া হয়নি বলে নয়, বিএনপি ভোটে দাঁড়ায়নি, ভোট বয়কট করেছিল বলে। কিন্তু নীতিগতভাবে কিছু বলা এক জিনিস, আর বাস্তবে সেই নীতি মেনে কাজ করা আর এক জিনিস। এই প্রতিবেদনে আমরা দেখব বিএনপিকে এই মুহূর্তে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে রাজনৈতিক কার্যক্রম শুরু করতে দেওয়ার জায়গায় আছে, আবার এমন সিদ্ধান্ত নিলে বিএনপির ক্ষেত্রে রাজনৈতিক কি সুফল বা কি কুফল হতে পারে। আওয়ামী লীগের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা এখনো আইনি ও প্রশাসনিকভাবে বহাল আছে। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলের সন্ত্রাস বিরোধী আইন ও সংশোধিত অর্ডিন্যান্সের আওতায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। এরপর নির্বাচন কমিশন আবার দলটির রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল করে। ফলে 2026 সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। কিন্তু নির্বাচনের পরপরই বাস্তব রাজনীতির মাটিতে কিন্তু অন্য দৃশ্য দেখা যাচ্ছে। নির্বাচনে জামাত এনসিপি জোট পরাজিত হওয়ার পর অন্তত 20টি জেলায় আওয়ামী লীগের পুরনো পার্টি অফিসে নেতাকর্মীরা ঢুকে পতাকা তোলা শুরু করে দিয়েছেন, স্লোগান দিচ্ছেন, ছবি টাঙাচ্ছেন, সঙ্গে সঙ্গে কোথাও ছাত্র যুব জুলাই আন্দোলনের কর্মীদের সাথে পাল্টা আক্রমণ প্রতি আক্রমণে চলছে। এসবের ফলে অগ্নিসংযোগ, ভাঙচুর ইত্যাদিও হয়েছে। ঢাকাতেও পর্যন্ত আওয়ামী লীগ তাদের একটি বেদখল হওয়া অফিস উদ্ধার করে সেখানে কাজ করা শুরু করেছে। পঞ্চগড়ে এক ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ অফিস পুনরায় খোলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকে সামনে দাঁড়িয়ে সমর্থন দিতেও দেখা গেছে। তিনি নিজে বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার তাগিদেই অফিস বন্ধ থাকার যৌক্তিকতা নেই। আর